দুর্নীতি ফ্যাসিবাদ দমন এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের করণীয় আলোচনার বিষয়টা লম্বা, অনেক কথা এসেছে। আলহামদুলিল্লাহ অনেকে খুব ভালো ভালো পয়েন্ট, খুব ভালো ভালো বক্তব্য রেখেছেন। তো আমরা যে এখানে বিষয় যেটা দেওয়া হয়েছে, সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য যে তিনটা জিনিসের কথা বলে, সন্ত্রাস, দুর্নীতি এবং ফ্যাসিবাদী আচরণ, এগুলি দমন করতে পারলে একটা সমৃদ্ধ রাষ্ট্র গঠনের পথে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এখন এখানে উলামায়ে কেরামের ভূমিকা কি হওয়া উচিত, অনেক অ্যাঙ্গেল থেকে অনেক কথা বলা যায়। তো মোটা দাগে আমি একটা যেটা নিয়ে আমাদের খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার, সেটা হচ্ছে যে আসলে ইসলামপন্থীরা আমরা যারা এখন যে আমাদের যে অবস্থা, যে আমরা শাসন থেকে অনেক দূরে, রাষ্ট্র ক্ষমতা থেকে অনেক দূরে, আমাদের মূল্যায়ন মানুষ অন্য দৃষ্টিকোণ থেকে দেখে, আমরা নিজেদেরকেও যেরকম মনে করি হীনমন্যতায় ভুগি, মানুষ আমাদেরকেও তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর নাগরিক মনে করে। এটা হওয়ার পেছনে ব্রিটিশ বেনিয়াদের শাসন আসার আগে এই ভারত উপমহাদেশ সহ যেখানে যেখানে তাদের শাসন ছিল, সব জায়গায় যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তারাই দেশ শাসন করেছেন। যারা দেশ শাসন করেছেন তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন, তারা আলেম ছিলেন, তারা বড় আল্লাহওয়ালা ছিলেন, আবেদ ছিলেন। যেটা সাহাবায়ে কেরামের যেটা সিফাত ছিল, গুণাবলী ছিল, রাহিবুল লাইল ফারিসুন নাহার, রাতের বেলায় তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদতে মশগুল থাকতেন। তা আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক ছিল, ইখলাস এবং তাকওয়ার একদম পূর্ণ মাত্রা তাদের ভিতরে বিরাজমান ছিল। কিন্তু দিনের বেলায় তারা অত্যন্ত সাহসিকতার সাথে নিজেদেরকে ছোট মনে না করে দ্বীনের খেদমত তারা করেছেন, ইসলামের জন্য তারা জীবন বাজি রেখে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় এই উপমহাদেশেও আমাদের যে মুঘল শাসন বলেন বা যে ইসলামী শাসনগুলি ছিল, এই সব সময়ে উলামায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাষ্ট্র ক্ষমতার সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক ছিল এবং প্রভাব ছিল। কিন্তু ব্রিটিশরা এসে আমাদের যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে, সেটা হচ্ছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম সমূলে ধ্বংস করে দিয়েছে। এমন প্রজন্ম তারা তৈরি করেছে যে প্রজন্ম ইসলাম বিদ্বেষী হয়, যেই প্রজন্ম নামে মুসলমান হবে। তারা এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনকালীন সময়েই তাদের টার্গেট ছিল এটা, যে নামে মুসলমান হবে কিন্তু কাজে হবে এক একজন ব্রিটিশদের যে তাদের যে চিন্তা, তাদের যে মন মানসিকতা, এই মন মানসিকতার লালনকারী এবং পোষণকারী। যার কারণে আজকে আমাদের যারা জেনারেল শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে যারা বিভিন্ন পদে যাচ্ছেন, সমাজের বিভিন্ন শ্রেণীতে প্রতিষ্ঠিত হচ্ছেন, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং আলেম ওলামাদেরকে তারা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেন। এই জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি, উলামায়ে কেরামের এখন দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা। সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ইসলামাইজেশন কিভাবে হওয়া যায়, সেটার জন্য আমাদের খুব জরুরি, আমাদের এটা নিয়ে অনেক লম্বা কাজ করা দরকার এবং এই ফিল্ডে, এই ক্ষেত্রে আমাদের কাজ করার অনেক কিছু আছে। যদি আমরা এই বিষয়টাকে যদি গুরুত্ব না দেই, বিশেষ করে যারা এই দেশের কর্ণধার উলামায়ে কেরাম এবং শিক্ষাক্ষেত্রে যে সমস্ত আমাদের দ্বীনী ভাইয়েরা কাজ করছেন, তাদেরকে নিয়ে আমরা যদি সুন্দর পরিকল্পনা নিয়ে আমরা যদি দীর্ঘমেয়াদী কাজ যদি না করি, যতদিন পর্যন্ত এই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামীকরণ করা না যাবে এবং এই দেশের শিক্ষা ব্যবস্থাকে কোরআন সুন্নাহর ভিত্তিতে প্রতিষ্ঠিত করা না যাবে, ততদিন পর্যন্ত এখান থেকে নাস্তিকতা, ইসলাম বিদ্বেষ এবং বর্তমানে উলামায়ে কেরামের সাথে বা ইসলাম পন্থার সাথে যে রাষ্ট্রের যে দূরত্ব, রাষ্ট্রের যে গ্যাপ, এটা কখনো পুষে আসা সম্ভব হবে না। এবং যে বিষয়গুলোকে আজকে আমরা সমৃদ্ধ রাষ্ট্র গঠনের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক মনে করছি, সন্ত্রাসের কথা বলছি, মাদকের কথা বলছি, আমরা দুর্নীতির কথা বলছি বা রাজনৈতিক ফ্যাসিবাদের কথা বলছি, এই সব বিষয়গুলির অপনোদন সম্ভব তখনই হবে যখন কোরআন সুন্নাহ ভিত্তিক বা ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা নেশন, একটা জাতি গড়া সম্ভব হবে এবং তাদেরকে যখন নীতি নৈতিকতার ভিত্তিতে যখন আমরা গড়ে তুলতে পারবো, তখন এইসব বিষয়গুলির অপনোদন সম্ভব এবং এর মাধ্যমে আমরা একটা সমৃদ্ধ দেশ, যারা নীতি নৈতিকতার মানদণ্ডে উন্নত হবে, তাদের হাতে যখন দেশ যাবে, তখন সেটা হবে একটা সমৃদ্ধ দেশ গঠন করার পথে অনেক বেশি আমাদের জন্য সহায়ক হবে। এই জন্য আমাদেরকে এই বিষয়টা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী কাজ করার প্রয়োজন। আর স্বল্পমেয়াদী কাজে আমাদের রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের যারা বিভিন্ন অবস্থানে আছেন, তাদের সাথে উলামায়ে কেরামের একটা সুসম্পর্ক থাকা দরকার এবং
এই ক্ষেত্রে যারা ইসলামপন্থী আছে তাদেরকে কিভাবে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নেওয়া যায় বা রাষ্ট্রের উপরে তাদের প্রভাবটা কিভাবে আমরা অত্যন্ত কঠোরভাবে আমরা যাতে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারি, সেটার জন্য আমাদেরকে অত্যন্ত সুচিন্তিত এবং খুব পরিকল্পনা মাফিক আমাদের কাজ করা দরকার। আমাদের এমন কোনো আচরণ না হওয়া উচিত যাতে করে যারা রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত বা রাষ্ট্রের মধ্যে যারা অত্যন্ত প্রভাবশালী তাদের সাথে যেন আমাদের বৈরী এবং মতবিরোধের পরিবেশ যাতে তৈরি না হয়। আজকে আমরা দেখা যাচ্ছে যে আমাদের নেতৃস্থানীয় পর্যায় থেকে উভয় অ্যাঙ্গেল থেকে আমরা আজকে বিরাট পোলারাইজেশনের শিকার হয়েছে রাজনৈতিকভাবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছি, কেউ এই পক্ষের কথা বলতেছেন, কেউ আরেক পক্ষের কথা বলছেন, এবং আমরা আক্রমণ করার সময় অত্যন্ত কঠোর ভাষায় এবং অত্যন্ত ইনসাফ এবং আদালতের গণ্ডির বাইরে গিয়ে দায়িত্বশীল জায়গা থেকে ওইরকম আক্রমণ হচ্ছে। এইসব বিষয়গুলিকে আমাদের পরিহার করা দরকার। সবার সাথে আমাদের সুসম্পর্ক রাখা উচিত এবং ইসলামী বৃহত্তর ইসলামী ঐক্যের ব্যাপারে যেটা গণমানুষের যেটা প্রত্যাশা, সেই প্রত্যাশার জন্য আমরা কেন কাজ করতে পারবো না? আমাদের বাধাটা কোথায়? আমাদের দুনো পক্ষের যে আস্থার সংকট, বিশ্বাসের যে সংকট, এটার জন্য কোনো এক পক্ষ দায়ী না, আমি মনে করি দুনো পক্ষই দায়ী। আমরা যেমন আরেকজনকে আস্থায় নিতে পারতেছি না, এবং তারাও কেন আমাদেরকে আস্থায় নিতে পারতেছে না, বা তারা কেন আমাদের সাথে সদাচরণ করতে পারতেছে না, আমাদের লিকেজ কোথায় কোথায় আছে, এইসব বিষয়গুলি আজকে আমাদের ফাইন্ড আউট করা, এগুলি বের করা আমাদের জন্য খুব বেশি জরুরি। এবং এই বিষয়টাতে আরো অনেক লম্বা এবং অত্যন্ত ডিটেল আলোচনা হওয়া দরকার, এবং এগুলি নিয়ে আমাদের খুব নিবিড়ভাবে আমাদের কাজ করা দরকার। যদি আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সব বিষয়গুলিকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সত্যিকার অর্থে ইসলামপন্থীদেরকে রাষ্ট্রশক্তির সাথে সমঝোতার মাধ্যমে বা রাষ্ট্রের উপরে ইসলামপন্থীদের একটা কার্যকর প্রভাব সৃষ্টি করা আমাদের পক্ষে সম্ভব হবে, এবং এর মাধ্যমেই একটা সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা আমাদের পক্ষে সম্ভব। অন্যথায় আমরা এখন যেভাবে চলছি সেভাবেই যদি চলতে থাকি, তাহলে আবারও নতুন ফ্যাসিবাদের উত্থান হবে। রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয় নাই, এখনো কালো টাকার দৌরাত্ম্য রাজনীতির ভিতরে আছে। এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে নমিনেশন বাণিজ্য এখনো কিন্তু চলতেছে, এখনো নির্বাচন বহু দূরে। আদৌ কি নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে সেটা কিন্তু আমরা জানি না, এখনো হতেও পারে নাও হতে পারে, কিন্তু এখন থেকেই নমিনেশন বিক্রি করার, মনোনয়ন বিক্রি করার বাণিজ্য শুরু হয়ে গেছে অনেক দলে। আমাদের কাছে অনেক খবর আছে যে কোটি কোটি টাকা দিয়ে এখন থেকে নমিনেশন বিক্রি হচ্ছে। তো এই সংস্কৃতি, এই অপরাজনীতি এবং আমাদের পচে যাওয়া এই সমাজের এই সমস্ত বিষয়গুলি যতদিন পর্যন্ত আমরা দূর করতে না পারবো এই সমাজকে, আমরা এই সমাজ থেকে আমরা ভালো কি আর আশা করতে পারি? এখান থেকে ওই নেতৃত্বই আসবে, হাসিনার মতো নেতৃত্ব আসবে, এখান থেকে নাস্তিকবাদী নেতৃত্ব আসবে, এখান থেকে ফ্যাসিবাদী আচরণের নেতৃত্ব আসবে। আমরা যেন এগুলির ব্যাপারে অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আমরা যাতে এগুলিকে দূর করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেজন্য আমাদেরকে অত্যন্ত মনোযোগী হওয়া দরকার, এবং বিভিন্ন রকমের বিভক্তি দূর করে আমরা কিভাবে এক জায়গায় আসতে পারি সেজন্য আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।